আচ্ছা, রোজ কমেন্ট সেকশনে আপনারা তো আমাদের প্রশ্ন করেনি, আজ আমি কিছু প্রশ্ন করছি, বলুন দেখি এই জায়গাটা কি আপনারা চেনেন? আচ্ছা এটা ছাড়ুন, এই জায়গাটা নিশ্চয়ই চেনেন, এটাও চেনেন না? আচ্ছা এই মন্দিরটা দেখুন তো, চিনতে পারছেন নাকি? এইটাও না? আচ্ছা এই গাছপালা দিয়ে ভর্তি নার্সারিটা, আর এই মন্দিরটা কিছুই চেনেন না? তাহলে চলুন উঠে পড়ুন আমাদের সাথে গাড়িতে। এই অচেনা জায়গাটা কিন্তু কলকাতার এত কাছে যে আপনারা জানলে অবাক হবেন। নিরিবিলি শান্ত পরিবেশে একান্তে সময় কাটাতে চাইলে এই জায়গা আপনাদের জন্য বেস্ট চয়েস। নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালোই আছো। তো আজ আমি শিল্পী আবার বেরিয়ে পড়েছি নতুন এক অজানা গন্তব্যের উদ্দেশ্যে। এই অজানা গন্তব্যটা কি এখন তোমাদের আমি জানাবো না। প্রায়শই আমি বলে থাকি যে হাওড়া শিয়ালদা থেকে ট্রেনে বা বাসে করে নতুন গন্তব্যের খোঁজে যেতে, কিন্তু আজ আমি যাব বাইকারে। পুরো ট্যুরটা হবে আমাদের বাইকারে, আর বাইকারে যেতে যেতে রোডগুলো আমি তোমাদের বলতে থাকবো কিভাবে আমরা পৌঁছাচ্ছি। তো তার জন্য কি করতে হবে, তার জন্য জানতে হলে দেখতে হবে শিল্পী অ্যান্ড শুভমস ব্লগ। আজ মন্ডে 20 জুলাই 2026, এখন বাজে সকাল 7টা। আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে, তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো শিল্পী অ্যান্ড শুভম ব্লগ। শুধু ভ্লগার বা ঘোরার ভ্লগ বানাই বলে বলছি না, ট্রাভেলিং কিন্তু আমাদের কাছে একটা ওষুধের মতো। যতই মাথার ভেতর চিন্তা আর টেনশন থাকুক না কেন, ট্রাভেলিং এ যাওয়ার সময় একটা আলাদাই এক্সাইটমেন্ট, আলাদাই আনন্দ অনুভব হয়। আমি সত্যি বলছি না মিথ্যে, এটা জানার মাত্র একটাই উপায়, ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ো আমাদের সাথে। তো এই যে বন্ধুরা, আমরা আবার কিন্তু বেরিয়ে পড়েছি, দাদাই দিদাইদের পিক আপ করলাম। আর এই যে এতদিন পর ব্লগেতে দাদাইকে দেখে নিন, উনিও খুব খুশি আমাদের সাথে আসতে পেরে। আর দাদাই দিদাই দুজনেই কিন্তু আছে, ঠিক আছে, একলা আনিনি দাদাইকে। তো দিদাই, এতদিন পর তোমার ঘুরতে গিয়ে কেরম লাগছে বলো? এই রোড ট্রিপ আর একদম লং ড্রাইভে যাচ্ছি আমরা, সেই অনেক দূরে। বলো দিদাই কেরম খুবই ভালো লাগছে, বহুদিন পরে আবার এই গাড়ি করে আমরা বেরিয়েছি। তো আগে যেতাম কিন্তু মধ্যিখানে ট্রেনে বাসে গিয়েছি, আবার বহুদিন পর এই গাড়ি করে আবার রাস্তায়। এখন আমরা আগে যেতাম মায়াপুর, বিষ্ণুপুর, তারপরে এতে গিয়েছিলাম তারাপীঠ, কিন্তু আবার এখন বেরিয়েছি, এর মজাই খুব আলাদা। থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। সাঁতরাগাছি স্টেশন পেরোনোর একটু পর একটা জায়গায় গাড়ি থামিয়ে আমরা কিন্তু আমাদের ব্রেকফাস্টটা করে নিলাম। আর ব্রেকফাস্টের এই যে সুন্দর আয়োজনটা দেখছো, এটা কিন্তু কমপ্লিটলি দিদাই আর মাম্মামের জন্যই পসিবল হয়েছে। এখন বাজে সকাল 10টা, আমরা এই যাওয়ার পথেতেই আছি। তো এখানে কিছু আমরা ব্রেকফাস্ট করব। আমি কিছু ব্রেকফাস্ট এনেছি, যেরকম চিড়ে ভাজা, ডিম সেদ্ধ, আর এখানে একটা আলুর তরকারি, আর তার সাথে আছে গরম গরম রুটি, আর এই মায়ের কোলেও আছে কিছু চিপস। সো এই যে বন্ধুরা, আমরা এখন কলকাতা খড়গপুর হাইওয়ের ওপর দাঁড়িয়ে আছি। এই হচ্ছে আমাদের কার, ভেতরে মাম্মাম, দাদাই দিদাই সবাই আছে। বেসিক্যালি ব্রেকফাস্ট হচ্ছে এখন। আর এখানে পিছনে চায়ের দোকান দেখতে পাচ্ছেন, ওখান দিয়ে এখন গরম গরম চা এনে আমি দাদাই দিদাইদের দেবো। চাটা কিন্তু দুর্দান্ত বানিয়েছিল কাকা। তো এই হলো আমাদের লাগেজ, এখানে সব লাগেজ রয়েছে, সামনেও কিছু রয়েছে, আমার বাবা মা আছেন, আর ওদিকে আছে পাপাই, মানে শুভম, আপনাদের শুভম, আর আমি হচ্ছে শিল্পী। এখানে দাঁড়িয়েছি, এখানে আমরা চা খাবো বলে, ওই যে চায়ের দোকান, এই দোকান, এখান থেকে চা নিলাম। এই চাটা আমি এখন আমার বাপি মামুনিকে দেবো। সকালের ব্রেকফাস্ট হয়ে গেল, আমি তো ব্রেকফাস্ট নিয়ে এসেছিলাম, সেগুলো আপনাদের দেখালাম। আর এই হলো হাতের চা, দুর্দান্ত, দারুণ লাগছে। রোড ট্রিপে যদি গরম গরম এরম চা পাওয়া যায়, তো রোড ট্রিপের মজাই কিন্তু আলাদা। উফ কি আমেজ! মানে দাঁড়িয়ে আছি পুরো হাই রোডে, এই সাইডে পুরো লরি যাচ্ছে, এখানে আমাদের গাড়ি, আর এখানে আমি, আর হাতে এই গরম চায়ের কাপ, দুর্দান্ত। क्या बात। NH 16 রাস্তা কিন্তু পুরো মাখম, একদম গাড়ি চলছিল না, উড়ছিল। তো এনজয় করছো তো আম্মা? ভালো এনজয় করছি। এই শহর থেকে আরো অনেক দূরে চলো কোথাও চলে যাই, ওই আকাশটাকে শুধু চোখে রেখে
মনটাকে কোথাও হারাই, কি চাইনি কি পাইনি সবই ভুলে যেতে চাই, এই শহর থেকে আরো অনেক দূরে, চলো কোথাও চলে যাই। এরকমই গানে গানে কিন্তু আমরা পৌঁছে গেলাম শরৎচন্দ্রের শহর মানে দেউলটিতে। আচ্ছা, সবার আগে সাইট সিনগুলো করে নিই চলুন। এই যে সাদা গেটটা দেখতে পাচ্ছেন, এর ভেতর দিয়ে কিন্তু যেতে হবে আপনাদের শরৎচন্দ্রের বাড়ির দিকে। যেখানেই মোড়ে শরৎচন্দ্রের স্ট্যাচু দেখতে পাবেন, ঠিক তার ডান দিকে বেঁকে গেলেই কিন্তু শরৎচন্দ্রের কুটির আপনারা পেয়ে যাবেন। এখন বাজে সকাল 11টা আর আমরা দেউলটি ঢুকতে, কলকাতা থেকে দেউলটি আমরা বাইকারে এলাম, সময় পড়লো 1.5 ঘন্টা মতো। আর এখন আমি দাঁড়িয়ে আছি শরৎ কুঠির সামনে। এই শরৎচন্দ্রের কুঠি, সেটা আপনাদের আজ ঘুরিয়ে আমি দেখাবো। খুবই শান্ত একটি পরিবেশে গড়ে উঠেছে এই শরৎ কুটির। তখনকার দিনে কিন্তু শরৎচন্দ্র এই পুরো বসত বাড়িটা বানিয়েছিলেন মাত্র 17,000 টাকায়। তো এই হলো শরৎচন্দ্র মানে কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কুঠি, মানে বাড়িতে আমি এখন দাঁড়িয়ে আছি। বাড়ির অভ্যন্তরটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। তো চলুন আমার সাথে ভেতরে যাওয়া যাক। বাংলা সাহিত্যের অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার জীবনের শেষ 12টি বছর দেউলটির সমতাবের গ্রামে কাটিয়েছিলেন। তার দোতলা বার্মিজ ধাঁচের বাড়িটি এখন রাজ্য সরকারের ব্যবস্থাপনায়। এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্ট্যাচু আছে, সেটা আপনাদের দেখাবো। চলুন। তো এই দেখতে পাচ্ছেন আপনারা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই স্ট্যাচু মূর্তি করে দেয়া হয়েছে এখানে। এটাই এনার বাড়ি। দুর্দান্ত লাগছে, কিন্তু দারুণ একটা স্মৃতি মানে সংগ্রহ করলাম আর কি। শরৎচন্দ্র এই বাড়িতে বসেই তার কলমে লিখেছিলেন পথের দাবি, রামের সুমতি, মহেশ, অভাগীর স্বর্গ, পল্লী সমাজের মতো কালো জয়ী সাহিত্য। এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সময়সীমা মানে জন্ম ছিল 15ই সেপ্টেম্বর 1876 থেকে, আর ওনার যে মৃত্যু দিবস ছিল 16ই জানুয়ারি 1938। বাগানটি বেশ সুন্দর। বাগানের মাঝে স্থাপিত লেখকের মূর্তি। তার দোতলা বার্মিজ ধাঁচের বাড়িটি এখন রাজ্য সরকারের ব্যবস্থাপনায়। এটি একটি ঐতিহ্যবাহী সংগ্রহশালা। এখানে তার ব্যবহৃত জিনিসপত্রগুলো আছে। তো আমি এখন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির অভ্যন্তরে একদম দাঁড়িয়ে রয়েছি, আর এই বাড়িটার কোথায় কি আছে পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের আমি ঘুরিয়ে দেখাতে চাই। এটা ওনার লেখার ঘর ছিল। সামনে চেয়ারটা বসতেন, টেবিলে খাতা রাখতেন, আর সোজা যে জানলাটা দেখছেন, জানলাটা খোলা থাকতো। বাইরে যে বাঁশ গাছ পাঁচিলটা দেখছেন, ওটা ছিল না। রূপনারায়ণ নদী খেতে বইতো। 2 নম্বর র্যাকে লক্ষ্য রাখুন, ওনার জুতো আছে। ইজি চেয়ারে কনে লক্ষ্য রাখবেন ওনার লাঠি। আর ইজি চেয়ারে ওনার নিচে যে মৃত্যুশয্যা ছবিটা দেখছেন, শরৎচন্দ্রের গীতা পক্ষে শ্রী হিরণময়ী দেবী। শরৎচন্দ্রের মৃত্যুর পরও উনি এই বাড়িতে 23টা বছর কাটিয়েছিলেন। ওনার ছোট ভাই প্রকাশচন্দ্র চট্টোপাধ্যায় এটা লিখতেন। এটা ওনার লেখার ঘর ছিল। পাশের ঘরটা আসুন। আচ্ছা, চলুন পাশের ঘরটায় যাওয়া যায়। এই লেখাগুলো একটু নেবেন। এই যে এটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবন, সমতাবের, হাওড়া। মধ্যখানা ছিল, ডান দিকে একটা ঘড়ি চলছে, লক্ষ্য রাখুন। 100 বছর আগের ঘড়ি। একদিন দম দিলে 7 দিন চলবে। কনে লক্ষ্য রাখুন, ওটা গড়গড়া তামা খেতেন। গড়গড়ার পাশে ওটা ভালসেট রেডিও। আলমারিতে যে বইগুলো আছে উনি পড়াশোনা করতেন। আর এটা সাদা ফ্রেমে পাশে বাঁধানো ছবি, নাতি নাত বইয়ের ছবি। আয়নাটা লক্ষ্য রাখুন, ওটা বেলজিয়াম কাঁচের আয়না। সোফাটায় বসতেন। এটা বিপ্লবীদের মিটিং ছিল। নেতাজি এসেছিলেন 2 বার,
রাসবিহারী বসু, বাঘা যতীন, বিপিন বিহারী গাঙ্গুলি, চিত্তরঞ্জন দাস সব নদী পথে এসে রাতে মিটিং করতেন। হারিকেন লন্ঠন জেলে একটা মিটিং হচ্ছিল। আচ্ছা আচ্ছা, দেখলি? চিকিৎসা এখন উনি বিনা পয়সায় গরিব দুঃখীদের হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। চরকা রয়েছে হাওড়া জেলা কংগ্রেস, উনি প্রেসিডেন্ট ছিলেন তখন। জাতীয় কংগ্রেসের সিম্বলটা এই চরকা, ওই যে ইজি চেয়ারটা রয়েছে, উনি বসে চিকিৎসা করতেন। গরিব দুঃখীদের বিনা পয়সা হোমিওপ্যাথি চিকিৎসা করতেন, ওটা চিকিৎসার ঘর। এই খাঁজাতে ময়ূর পুষতেন, এখন ময়ূর রাখা নিষেধ, তাই ময়ূর রাখা হয় না। এই খাঁজাতে উনি ময়ূর পুষতেন। ঠাকুর রয়েছে রাধাকৃষ্ণ ঠাকুর, শ্বেত পাথরের মূর্তি। চিত্তরঞ্জন দাস যখন দেশের উদ্দেশ্যে অ্যারেস্ট হয়ে গেছিল, ওনাকে দিয়ে গেছিলেন সেই ঠাকুরটা আজও নিত্য পুজো হয়। চিত্তরঞ্জন দাসের বাড়ির ঠাকুর। আলমারিতে ওষুধ রয়েছে। রাধাকৃষ্ণ ঠাকুরের পাশে ওটা লক্ষ্মীর হাঁড়ি রয়েছে। গেটের দুপাশে শরৎচন্দ্রের লেখার কিছু লাইন খোদিত আছে। বর্তমানে এই বাড়িটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে শরৎচন্দ্রের এক নাতি ভাইপোর ছেলে জয় চট্টোপাধ্যায়। আমার নাম টুবাইপতি, আমরা বংশ পরম্পরা ধরে এই বাড়ি দেখাশোনার দায়িত্বে রয়েছে। ওনার নাতি থাকেন কলকাতা কসবায়, নাতির নাম জয় চট্টোপাধ্যায়। উনি আমার বাবার উপরে এবারই টোটাল দায়িত্ব দিয়ে রেখেছেন। আমার সাথে যোগাযোগ করতে হলে আমার যোগাযোগের নাম্বারটি হলো 8537998629। যারা রূপনারায়ণ নদীর ধারে পিকনিক ও হোমস্টের জন্য যোগাযোগ করতে পারেন। এইটা ধানের গোলা, ধান থাকতো। আর টালির চালের ঘরটা হচ্ছে ঠাকুর ঘর। আর তখনকার দিনে বাথরুম বাড়ির বাইরে। এখানে রান্নাঘর ছিল, তাহলে 78-এ বন্যে রান্নাঘরটা পড়ে যাবে। রান্নাঘরটা তৈরি হয়নি ফাঁকা জায়গাতে। এই যে সিস্টেমটা করা রয়েছে, এটা হচ্ছে ভাতের ফ্যান গড়ানোর জন্যে। এইটা বিপ্লবীদের পালিয়ে যাওয়ার রাস্তা। এটা হচ্ছে বিপ্লবীদের সেই পালিয়ে যাওয়ার রাস্তা, গোপন রাস্তা, ব্যাকডোর, সবুজ রঙের গেট। নেতাজি এসেছিলেন দুবার, রাসবিহারী বসু, বিপিন বিহারী গাঙ্গুলি, চিত্তরঞ্জন দাস, বাঘা যতীন নদীপথে আসতেন হারকিন লণ্ঠন জ্বালিয়ে, ঘরে বসে মিটিং। এটা হচ্ছে সেই বিপ্লবীদের পালিয়ে যাওয়ার রাস্তা, গোপন রাস্তা, ব্যাকডোর, সবুজ রঙের গেট। তো এখন বেলা 11টা, আমরা পৌঁছে গেছি শরৎকুঠিতে। আমি শরৎকুঠির অভ্যন্তরেই কিন্তু বসে আছি, শরৎ স্মৃতি মন্দির যাকে বলে। আর আমার ঠিক ডান সাইডেই আপনারা দেখতে পাবেন একটা গোপন দরজা, যেখান দিয়ে বিপ্লবীরা চলে যেতেন মিটিংয়ের পরে। আফটার শরৎচন্দ্রের সাথে যে মিটিং হতো, মনীষীরা বিপ্লবীরা যারা আসতেন, তারা শরৎচন্দ্রের সাথে মিটিং হলে যদি পুলিশ আসতেন, তাহলে ওই গোপন দরজা দিয়ে তিনারা বেরিয়ে যেতেন। যেরকম পুরানো দিনের বারান্দা হতো না, সেই বারান্দায় আজকের আমি হাঁটছি। দেখুন, এই শরৎচন্দ্র কুঠিতেই এটা দেখতে পেলাম। আর এটা হচ্ছে ধানের গোলা, এদিকে হচ্ছে রান্নাঘর, আর ওদিকে হচ্ছে ওয়াশরুম। একদম পুরানো একটা স্মৃতি ফিল হচ্ছে এখানে এসে। পুরানো দিনের যে বাড়ি ঘরদোর হয় না, সেরকমই একটা স্মৃতি এখানে এসে ফিল হচ্ছে। প্রায় 50 বছর ধরে এই বাড়ির দায়িত্বে আছেন দুলাল চন্দ্র মান্না, এক পৌর। তিনি বাড়ির ভেতরের অংশ ঘুরিয়ে দেখান আর শরৎচন্দ্রের বসতকালের অনেক অজানা কথা বলেন। আর এই যে শরৎচন্দ্র কুটির যেটা আপনারা আজকের দেখছেন, এটিকে 2007 সালে সরকার হেরিটেজ সাইট বলে ঘোষিত করেন। এখন আমি শরৎকুঠির দোতলায় আছি, আর দোতলা থেকে দেখুন এই সিনটা কি দুর্দান্ত একটা ভিউ আসছে। নাতি থাকেন কলকাতায় কসবায়, ভাইপোর ছেলে, উনি কেয়ারটেকারদের রেখেছেন এখানে। এখানে এন্ট্রি কিন্তু ফ্রি, বাট এন্ট্রি টাইমটা একবার ডেসক্রিপশন বক্স থেকে চেক করে নেবেন। তো বন্ধুরা, আমরা কিন্তু যেরকম কি আপনারা জানেন যে শরৎ কুটিরে দাঁড়িয়ে আছি। সত্যি এখানে এসে একটা খুবই আলাদা রকম ফিল হচ্ছে যে শরৎচন্দ্র একাধারে কিন্তু রাইটারও ছিলেন, নোভেলিস্টও ছিলেন, আর তার সাথে সাথেই কিন্তু ফ্রিডম ফাইটারও ছিলেন। মানে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের সহযোগিতা করেছেন সব সময়। এখানে মাম্মাম আপনাদের পুরো জায়গাটা ঘুরিয়ে দেখালো, কোথায় ফ্রিডম ফাইটার্সরা গোপন মিটিং করতো, কোথা দিয়ে পালাতো, সব কিছু দেখালো। তো এখানে মানে শরৎচন্দ্র যেটা বলা হয় কেন লাস্ট নোবেল বিপ্রদাস, সেটা কিন্তু এই ঘরেতে ওই চেয়ারেতে বসে লিখেছিল। সেটা হলো 1935-এর সময়ের আশেপাশে। ওনার মৃত্যু হয় 1938-এ। তো 1935-এ ওনার লাস্ট নোবেল এখানে বসে কমপ্লিট করেন। অ্যান্ড ওই নোবেলটা পুরোপুরি ছিল হিন্দু অর্থোডক্সের যে থিঙ্কিং, যে কালচারটা আছে, পুরো সেই জিনিসটার ব্যাপারে নোবেলটা বেসড ছিল। কীভাবে ওই নোবেলটা চ্যালেঞ্জ করছে হিন্দু অর্থোডক্স কালচারকে, আর তার সাথে ওয়েস্টার্ন কালচারের যে মিলনটা হচ্ছে সেটাকেও কিভাবে দেখাচ্ছে, পুরো জিনিসটা নিয়ে কিন্তু ওই সুন্দর নোবেলটা। যারা পড়েছো তারা জানবে আমি কি বলছি। বাট এক্সেপ্ট দ্যাট, এই পুরো জায়গাটা, এই পুরো অনাবিল শান্ত পরিবেশটা কিন্তু নিজের ভেতরেই একটা ব্লিস টু আওয়ার আইস। কারণ কি এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, আর সামনেই রূপনারায়ণ নদী, এটা কিন্তু সচরাচর খুব
খুব একটা পাওয়া যায় না। এখন ময়ূর না থাকলেও শরৎচন্দ্রের বাড়িতে কিন্তু অনেক বদ্রি পাখি আপনারা দেখতে পাবেন। আমি এখন যেখানে বসে রয়েছি সেটা হচ্ছে শরৎচন্দ্রের শয়নকক্ষ। এই দিকেই আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন শরৎচন্দ্রের শয়নকক্ষ। আর এখানে যখন আমি এসেছিলাম, মানে এখানে যখন ঢুকলাম, তখন এখানে যারা প্রতিনিধিত্ব করেন বা কেয়ারটেকার, তেনারা সমস্ত আমাদের ক্যামেরা দেখে সব কিছু গল্পটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলে দিল। কিন্তু ওপরে বলল আপনারা নিজেরা চলে যান এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শয়নকক্ষ দর্শন করুন। আপনাদের একটা কথা জানিয়ে রাখি, আমি দেউলটির সাইট সিন করার সময় 4 হুইলার গাড়ি কিন্তু যাবে না, ওনাদের টোটো গাড়ি কিন্তু আপনাদের নিতেই হবে। শরৎচন্দ্র কুঠির অবধি 4 চাকা আসবে। আমরা যেমন ওখান থেকেই একটা টোটো গাড়ি ভাড়া করে পুরো শরৎচন্দ্র কুঠি থেকে আরম্ভ করে সমস্ত সাইট সিন করে নিয়েছিলাম। আমাদের আজকের রাত্রিবাস আছে নিরালা রিসর্টে, সেখান থেকে শরৎচন্দ্র কুঠির দূরত্ব পড়লো 3 কিলোমিটার। তোমরা যখন এখানে আসবে তখন দেখবে রাস্তার একপাশে মাঠ ও ধান ক্ষেত, আর ওপারে আছে রূপনারায়ণ নদের রেখা। বাড়ির একপাশে সমাধিস্থলে শরৎচন্দ্র, তার দ্বিতীয় পক্ষের স্ত্রী হিরণময়ী দেবী ও ভাই স্বামী বেদানন্দের স্মৃতিসৌধ আছে। আমাদের গাড়ি ওখানে পার্কিং আছে। এটা হচ্ছে রূপনারায়ণ নদীর পার। আর আমাদের শরৎচন্দ্রের বাড়ি দেখা হয়ে গেছে। শরৎচন্দ্র কুঠি থেকে এটা মাত্র হচ্ছে 5 মিনিট হেঁটে রাস্তা। এখানে আমাদের গাড়ি ঢুকতে পারলো না, মানে 4 চাকা নিয়ে আসার এখানে অসুবিধা আছে। সো প্রাকৃতিক দিক দিয়ে কিন্তু দেউলটি অসাধারণ, মানে চারিদিকে বন জঙ্গল, গ্রাম্য একটা পরিবেশ, আর তার সাথে নদীর পাড় দেখতে পাচ্ছেন। আর এই সাইডেও খুব সুন্দর একটা বাঁধানো বসার জায়গা করা আছে। এই দেউলটি বা সমতাবের গ্রামের পাশ দিয়েই বয়ে চলেছে রূপনারায়ণ নদী। শরৎচন্দ্রের বাড়ির কাছাকাছি রূপনারায়ণ নদীর তীরে শান্ত নদীর ঘাটও রয়েছে। তো এই হলো রূপনারায়ণ নদীর পাড় দেউলটি। আমি এখন রূপনারায়ণ নদীর পাড়েতেই দাঁড়িয়ে রয়েছি। এই আমার পিছনে দেখতে পাচ্ছেন রূপনারায়ণ নদী বয়ে যাচ্ছে। এই বিশাল চওড়া রূপনারায়ণ নদীর ওপারে পূর্ব মেদিনীপুর জেলা। নদীর পাড়টা এক কথায় অপূর্ব, কংক্রিটের শয্যা নেই এখানে। উফ, জায়গাটা জাস্ট কি বিউটিফুল বন্ধুরা। এখানে অনেকে পিকনিক করে শীতকাল, স্পেশালি এখন তো বর্ষাকাল, আজকে লাকিলি বৃষ্টি হচ্ছে না, বাট এখানে পিকনিকের জন্য মেইনলি এইসব জায়গা ফেমাস। আর এখানে কিছু সিটিং অ্যারেঞ্জমেন্টও করা আছে। এই ধারে ধারে দেখতে পাবেন অনেক চেয়ার পাতা আছে। এই সাইডে দেখতে পাবেন আপনারা। তো আমি মোটামুটি এসছি এখানে। তো আমার তো মামারও মনে প্রথমবারই তো তোমার। হ্যাঁ, তো প্রথমবার। আর ওই সাইডে চড়া পড়েছে, আর ওই সাইডের পাড়টাও কিন্তু খুব সুন্দর লাগছে। আমরা টাকি গেছিলাম, ওইখানে কিন্তু এরকম দৃশ্য দেখেছিলাম, এই পারে ইন্ডিয়া ওই পারে বাংলাদেশ। আর পিছনের সাইডটা একবার দেখুন, মানে পুরো এনভায়রনমেন্টটা খুব 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 সুন্দর। একটা গ্রাম্য খুব সুন্দর পরিবেশ, যেরকমটা ঠিক আমরা শরৎচন্দ্রের গল্পে পাই, যেরকম দৃশ্য ফুটে ওঠে ওনার কলমে, তো সেই জিনিসটা কিন্তু এইখান থেকেই এসছে। যদি আপনারা একদিনের জন্য ভ্রমণ করেন এই দেউলটিতে, তাহলে হবে আপনাদের আদর্শ ডেস্টিনেশন হচ্ছে এই জায়গা। শীতকালে তো দারুণ জমে যাবে, কারণ ওদিকে পিকনিক হয়, এই নদীর পাড়, আর এদিকে আছে বসার অ্যারেঞ্জমেন্ট, মানে সুন্দর সুন্দর সিট করে দিয়েছে, আপনারা বসতে পারেন। আপনাদের ভালো লাগবে এই নদীর পাড় দেখে বা নদী দেখে। দুর্দান্ত একটা জায়গা। কি দারুণ লাগছে, অপূর্ব অপূর্ব সুন্দর, কি অপূর্ব কি অপূর্ব, দারুণ লাগছে, একটা দারুণ অভিজ্ঞতা। এই রূপনারায়ণ নদীর পাড়ে এসে দুর্দান্ত লাগছে। ওদিকে নদীর জল, এদিকে দেখুন ক্ষেত। দেউলটি খুব দুর্দান্ত একটা জায়গা। এখানকার পড়ন্ত বিকেলে সূর্যাস্তের দৃশ্য ও নদীর মনোরম হাওয়া পর্যটকদের মুগ্ধ করে। বেলা পড়তেই একটু শরৎচন্দ্রের বাড়ির পাশে একটা খুব সুন্দর পানের দোকান বসে, সেখান থেকে দিদাই পান কিনে খেলো। তো দেউলটির শরৎকুঠি দেখতে এসে এই পানওয়ালাকে পেলাম। আর যদি আপনারা চান এখান থেকে পান খেতে পারেন। কত পড়লো দাদা এটা? এই বেনারসি পান দেবে 20 টাকা, আর চালু পান 10 টাকা। এই হচ্ছে বেনারসি পান, দেখুন। আর এটা আমি খেয়ে দেখাচ্ছি আপনাদের। পান খাওয়া হয়ে গেছে। আমরা এখন এই টোটো গাড়ি করে, মানে সবে বাজে বেলা 12টা, মানে দুপুর 12টা বাজে। এই টোটো গাড়ি করে আমরা 3টে স্পট দেখব, যেমন কি কালী মন্দির, নার্সারি, আর আছে এখানে মদন মোহন জিউই। এই গ্রাম বাংলার ছবি, সবুজের শ্যামলিয়া ও খানিকটা জায়গা জুড়ে ধানক্ষেত আমাকে মুগ্ধ করে।
যেন মন চায় বলতে, ধনধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা। তো আমি এখন চলে এসেছি মদন গোপাল জিউই মন্দিরে। এটাই হলো মদন গোপাল জিউই মন্দির। একটা খোলা মাঠের মাঝখানে সুপ্রাচীন আটচালা মন্দিরটি 1651 সালে নির্মাণ করা হয়েছিল। 370 বছরের পুরানো একটি মন্দির। মন্দিরটি বহু প্রাচীন, যা বাংলার আর এক অসাধারণ পুরকীর্তি। এই মন্দিরটির উচ্চতা হলো 45 ফিট। তো এই যে আমি এখন দাঁড়িয়ে আছি মদন গোপাল জিউয়ের মন্দিরে, এই মন্দিরের ইতিহাস আজকাল নয়, আজ থেকে 400 বছরেরও বেশি পুরনো। এই মন্দির যিনি নির্মাণকর্তা সেটা হলে জমিদার মুকুন্দ প্রসাদ রয় চৌধুরী। ইনি এই জমিদারি আর তার সাথে এই মন্দিরটা বানিয়েছিলেন সাল 1651-এতে। এই মন্দিরের একটা খুবই পুরনো ইতিহাস আছে, আর তার সাথে এই মন্দিরের যে আর্কিটেকচারাল স্টাইলটা আপনারা দেখছেন, এই সব যে দেয়ালগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই আর্কিটেকচারাল স্টাইলটা কিন্তু টেরাকোটা আর্কিটেকচারাল স্টাইল বলা হয়। এই দেখুন, এই পোড়া লাল মাটির কাজ, এটা কিন্তু খুব 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 পুরনো, এটাকে প্রিজার্ভ করে রাখা উচিত। তো আমি রিকোয়েস্ট করব যারা এখানে আসবেন, প্লিজ এইগুলোকে ডিস্ট্রয় করবেন না, এইগুলো কিন্তু আমাদের হেরিটেজ। আর তার সাথে যিনি জমিদার ছিলেন, তিনি ছিলেন কিন্তু একটা রেসলার, মানে মল্লযোদ্ধায় পারদর্শী। তো তিনি কিন্তু সেই সময়কার জমিদার ছিলেন আর এই পুরো মন্দিরটা বানিয়েছিলেন। আর এই পুরো মন্দিরটা নির্মাণের যে স্টাইলটা, সেটা হচ্ছে কিন্তু আটচালা স্ট্রাকচারের। এই মন্দিরের ব্যাপারে কিন্তু অনেকেই জানে না, বাট অনেকে এরম আছে যারা এই মন্দিরে কোনো না কোনো টাইমে ভিজিট করেছেন। বাট এই মন্দিরে পুজো, মানে ভেতরে পুরোহিত ঠাকুর যে পুজো করে, সেটা কিন্তু অলমোস্ট কেউই দেখনি। তাই এক্সক্লুসিভ শিল্পিয়ান শুভমস ব্লগ তোমাদের জন্য তুলে ধরলো এই মন্দিরের গোপাল পুজো। মন্দিরে বেলা 1টার ভেতরে ঢুকতে পারলে মন্দিরের পূজাটা আপনারা দেখতে পাবেন। এই ঐতিহাসিক সুপ্রাচীন মন্দিরটিতে পোড়ামাটির ফলকের ওপর সজ্জিত নানান মূর্তি ও নকশা আছে। তো আমি এখন সাতপুকুরে চলে এসেছি। সাতপুকুরে দাঁড়িয়ে রয়েছি, এটা দেউলটিতে অবস্থিত। আর সাতপুকুরের নার্সারি দেখতে এখন আমরা চলে এসেছি। এখন বাজে বেলা 1টা। আপনাদের একটা কথা বলে রাখি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িটা হচ্ছে সামতা বেড়ে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে রূপনারায়ণ নদীর দূরত্ব হলো মাত্র 500 মিটার। আর ওখান থেকে আমরা চলে গেছিলাম, রূপনারায়ণ নদী থেকে আমরা যেটা দেখতে গেছিলাম সেটা হচ্ছে মদন মোহন জিউ মন্দির। এর কিলোমিটার হলো 2 কিলোমিটার। আর মদন মোহন জিউ মন্দির থেকে এই সাতপুকুর নার্সারির দূরত্ব হলো 3 কিলোমিটার। এখন আমি বেলা 1টার সময় সেইখানেই দাঁড়িয়ে রয়েছি, আর এই নার্সারিটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। মানে নার্সারি তো বন্ধুরা অনেক দেখেছি, বাট এরমভাবেই এত ভাস্ট এরিয়া জুড়ে শুধু নাম জানা গাছ নয়, মানে জানা অজানা ফুলের গাছ, ক্যাকটাস সব কিছু আছে, এটা প্রথমবার দেখলাম দেউলটির এই সাতপুকুরে। আপনারা এলে কিন্তু অবশ্যই এখানে আসবেন, এত সুন্দর গাছগাছালি আছে। এটা আমার মনে আছে লাস্ট লামাহাটার একটা পার্কে দেখেছিলাম, এত রকমের অর্কিডস, এত রকমের ট্রিজ, প্লান্টস একসাথে। বাট এখানে সেই জিনিসটা দেখে এত সুন্দরভাবে, এত যত্ন নিয়ে দেখতে পাচ্ছেন এনারা কাজ করছেন, তো সেইটা কিন্তু সত্যি কমেন্ডেবল। আর আপনাদের যাদের গাছপালার শখ আছে তারা কিন্তু এখান থেকে অবশ্যই গাছপালা কিনতে পারেন। খুবই কম দামে এখানে অনেক গাছ পাওয়া যাচ্ছে, ইনডোর প্লান্টস, আউটডোর প্লান্টস। এই যে দেখুন, এই ক্যাকটাস, লোটাসগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো পাওয়া যাচ্ছে। মানে এত সুন্দর সুন্দর ফুল পাওয়া যাচ্ছে না, আমি বলে বোঝাতে পারবো না, সত্যি খুব সুন্দর লাগছে। মানে এখানে কেসটা এরম যে যেদিকে দু চোখ যায় সেখানেই সবুজ পায়। এত গাছ একসাথে আমি লাস্ট কবে দেখেছিলাম জানি না। আর এগুলোকে মেনটেন করাও কিন্তু খুব ডিফিকাল্ট। এনারা এত সুন্দরভাবে গাছ মেনটেন করেছেন, তার সাথে এত সুন্দর ভেজিটেশন এখানের, দেখুন একবার, আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন। আর অর্ধেক ফুলের গাছের নাম তো আমি নিজেই জানি না। তো এখানের পাট চুকিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের আজকের কার শেষ গন্তব্য, মানে কালীমাতার মন্দিরের উদ্দেশ্যে। তো আমরা এখন বিরামপুর কালী মন্দিরে পৌঁছে গেছি। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন বিরামপুর কালী মন্দির।
নার্সারি থেকে এই বিরামপুর কালী মন্দিরের দূরত্ব পড়লো 3 কিলোমিটার, আর আমাদের সময় লাগলো মাত্র 15 মিনিট। এই বিরামপুর কালী মন্দিরটাও কিন্তু খুবই পুরনো আর মান্যতা আছে, এই মন্দিরটা কিন্তু খুবই জাগ্রত। এখানে প্রতিদিন নিয়মিত পুজো আচ্ছা হয়। নিন এখানে তারামাকে একবার ভালো করে দু চোখ ভরে দর্শন করে নিন। বিরামপুরের এই মা কালীর মন্দির 1358 সালে প্রতিষ্ঠিত। আমার ডান দিকে একটা শিশুদের পার্ক আছে, আর আমার যদি বাম দিকে দেখেন, এই মন্দিরের বাম দিকে একটা শিশুদের স্কুল আছে। তো আমি এই টোটো দাদার সাথে ঘুরলাম পুরোটা দেউলটি। তো এই দাদার নাম আর নাম্বারটা আপনারা জেনে নিন। আমার নাম শেখ সাইদুল হাসান, আমার বাড়ি দেউলটি, আমার ফোন নাম্বার 9734423334। দেউলটিতে যা যা সাইট সিন আছে সেটা দাদা কত নেবেন কি একটু দর্শকদের যদি বলে দেন। দেউলটিতে ঘুরতে আসলে দেউলটিতে আমাদের এখানে স্পট পিছু 200 টাকা করে নেওয়া হয়। হ্যাঁ, সব স্পট আলাদা আলাদা স্পট। তাও কি কি ঘোরাবেন আপনি? আমাদের নার্সারি আছে, এখানে বিরামপুরের কালী মন্দির আছে, এবং আমাদের বহু পুরানো 300-400 বছরের পুরানো মদনমোহন মন্দির আছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি আছে, আর রূপনারায়ণ নদীও রূপনারায়ণ আছে। নদীর ধার আছে। তো এই সবগুলো আপনারা যদি এখানে আসেন, দেউলটিতে আসেন, তো এই দাদার কন্ট্যাক্ট নাম্বার রইল, অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারেন। তাহলে ঘুমনা ফিরনা মজ মস্তি একদম হয়ে গেল। এবার আমরা ফাইনালি রিল্যাক্স করার জন্য আমরা যে হোটেলটা নিয়েছিলাম সেখানে ঢুকে পড়লাম। অ্যাকচুয়ালি আমাদের রিসর্ট বুকিংটা আগে থেকেই করা ছিল। এই রিসর্টের সমস্ত ডিটেলস, এর ডিটেলড ভিডিও কিভাবে বুক করবেন সমস্ত কিছু আমাদের নেক্সট ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। আর যদি দেউলটি ঘোরা বেড়ানো মানে ট্রাভেলটা নিয়ে কোনো রকম ডাউট থাকে যে কোথায় যাবেন, কিভাবে ঘুরবেন বা কত দাম টোটোর, সবকিছু দিয়ে দিয়েছি ভিডিওতে। বাট তাও যদি কোনো রকম ডাউট থাকে আপনাদের, তাহলে নির্দ্বিধায় আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। তো রুমস কিন্তু অ্যালোকেট হয়ে গেছে, এবার দাদাইকে নিয়ে চলো গ্রাউন্ড ফ্লোরের রুমেতে ঢুকে যাই। রুমসের ব্যাপারেও ডিটেল ভিডিও কিন্তু নেক্সট ভিডিওতেই পাবেন আপনারা, কারণ কি এই রিসর্টটা অনেক বড়, এই ভিডিওতে কম্পাইল করা সম্ভব হয়নি। ঘুরে এসে কিন্তু খুব জোর খিদে পেয়েছিল, তাই আমরা এখানের সব কটা মাছের আইটেম অর্ডার করে দিলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাল লাল চিংড়ির মালাইকারি, তার সাথে ইলিশ আছে, আর তার সাথেই আছে কিন্তু পোস্ত পমফ্রেট। খাওয়া দাওয়ার পাট চোকাতে চোকাতে একটু দেরি লাগলো বই কি, বাট তারপরে কিন্তু চলে এলাম সুইমিং পুলে, বিকজ সুইমিং ইজ দি বেস্ট এক্সারসাইজ। এতটা ভারী খাবার পর একটু রেস্ট নিয়ে সুইমিং পুলে সুইম করার মজাই আলাদা। কি ভাবছেন তো দেউলটির মতো এরকম একটা জায়গায় এত এনজয় করেছি? হ্যাঁ, যাওয়ার আগে আপনাদের মতো আমরাও এরকমই ভাবছিলাম, বাট বিশ্বাস করুন দেউলটিতে এত কিছু আছে আমরা নিজেরাও জানতাম না। তাই কি করে জানবেন, তাড়াতাড়ি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন আর ফলো করে নিন, আর লাইক করতে ভুলবেন না যদি ভিডিওটা একটু হলেও আপনাদের হেল্প করে থাকে। আর কমেন্ট বক্সে আমাদের এটাও জানাতে পারেন যে আপনারা নেক্সট দেউলটি ট্রিপ কখন প্ল্যান করছেন। এরপর একটু বেলা গড়াতে আমরা কিন্তু দাই দিদাইয়ের জন্য অর্ডার দিয়ে দিলাম রেইনবো, আর তার সাথেই চকলেট মকটেলস অ্যান্ড শেকস। ও হো, আর তার সাথে চিকেন আর এগ পকোড়া তো ছিলই। এত স্ন্যাক্স খাওয়ার পর এবার একটু ইভিনিং স্ট্রোলের জন্য আমরা কিন্তু আমাদের রিসর্টের কমপ্লেক্সের ভেতরেই একটা পন্ড ছিল, সেখানে ওয়াক করতে বেরিয়ে পড়লাম। খুব সুন্দর ছিল অ্যাম্বিয়েন্সটা, আর সত্যি কথা বলতে দাদাই দিদাই মাম্মাম সবাই খুব হ্যাপি ছিল। তন্ডের মাঝামাঝি একটা টাওয়ার কাইন্ড অফ ছিল, যেখানে আমি দিদাইকে নিয়ে গিয়ে বসালাম। আরো একটু কিছুক্ষণ ওখানে সময় কাটানোর পর আমরা চলে গেলাম আমাদের রুমসে, যেখানে আমাদের জন্য ওয়েট করছিল আমাদের ল্যাভিশ ডিনার, যেটা হচ্ছে চিকেন কষা প্লাস মাটন কারি, আর তার সাথে কিন্তু গরমা গরম রুটি। আজ টুইসডে 21 জুলাই 2026, এখন বাজে সকাল 7টা। আমরা একটু পরেই ব্রেকফাস্ট করব, আর ব্রেকফাস্ট করে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেবো। তবে ট্রেনে বা বাসে নয়, আমরা যাব কিন্তু বাই কারে কলকাতা। দেখি কখন কলকাতায় পৌঁছাই। আজকের কিন্তু সকাল থেকেই আকাশের মুখ ভার ছিল, তাই দিদাই রেনকোট আর ছাতা দুটোই নিয়ে কিন্তু বেরিয়ে পড়লো। আর আমাদের কমপ্লেক্সের চারিপাশে কিন্তু এত সোনা ব্যাঙ আর কোলা ব্যাঙের আওয়াজ শোনা যাচ্ছিল, বাপ রে বাপ। রিসর্টটা লেজিট এত বড় যে আমরা কিন্তু কালকের বলতে গেলে কিছুই ঘুরতে পারিনি। আজকের তাই অনেক আনএক্সপ্লোর্ড দিকগুলো আমরা এক্সপ্লোর করছিলাম আস্তে আস্তে, মানে আমি আর মাম্মাম।
দিদি তো প্যাকিংয়ে ব্যস্ত ছিল, তো আমি আর মাম্মাম অনেক রিসর্টের আনএক্সপ্লোর্ড দিকটা ঘুরে ঘুরে দেখছিলাম, অ্যান্ড যত দেখছিলাম ততই অবাক হচ্ছিলাম যে এত কিছু একটা রিসর্টে থাকা সম্ভব নাকি। আফটার দ্যাট উই হ্যাড আওয়ার ব্রেকফাস্ট, যেটা ছিল কিন্তু বাটার টোস্ট, তার সাথে চা আর অনেক এগস, মানে বয়েলড এগস বেসিক্যালি। দিদাই সব কিছু সার্ভ করে দিচ্ছিল আর একদম সুন্দর করে সাজিয়ে দিচ্ছিল আমাদের জন্য। দাদাইকে আমার অ্যাসথেটিক বোতল দিয়ে জল খাইয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম, মানে রেডি হয়ে গেলাম দেউলটিকে টাটা বলার জন্য। এরকম উইকেন্ড ট্রিপস কিন্তু মাঝে মধ্যে একবার হলে মন্দ লাগে না। সত্যি কথা বলছি, এখানে আসার আগে খুব টেন্স ছিলাম, বাট এতটা রিল্যাক্স হয়ে বাড়ি ফিরছি যে মানে খুব ভালো লাগছে। আপনারাও যদি মাঝে মধ্যে এরকম ছোটখাটো ট্রিপ চান, তাহলে কিন্তু আমাদের ব্লগ থেকে অনেক এরকম ট্রিপস প্ল্যান করতে পারে। ভিডিওটি ভালো লাগলে ডু লাইক দি ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ফর মোর রিলেটেড কন্টেন্টস। তো আমরা কিন্তু দেউলটি ট্রিপটা করলাম। এই পুরো সমগ্র ট্রিপটা যার সাথে করলাম সেই ড্রাইভার দাদার সাথে আপনাদের পরিচয় করাবো। ড্রাইভার দাদার নাম এবং নাম্বারটা জেনে নেব। দাদা, আপনার নাম? হ্যালো, নমস্কার। আমার নাম স্নেহাশিস মুখার্জি। আমার এইটা গাড়িটা আছে, আমার নাম্বার হচ্ছে 8910993891। তো আমি ম্যাডামদেরকে একজন ক্লায়েন্ট থ্রুতেই পেয়েছিলাম। তো ম্যাডামরা মানে কি বলবো, নিজের মন থেকে বলছি, ম্যাডামরা অসম্ভব মানে ভালো মানুষ। মানে যেরকম রেসপেক্ট সেরকম ভালোবাসা, নিজের মতন করে মানে কেয়ারিং করা যেটা হয় বাড়ির লোকের মতো, পুরোটাই ওনারা আমাকে দিয়েছে মাত্র একদিনের ট্রিপে। কালকে আমরা এখান থেকে রওনা হয়েছিলাম, তো আজকে আমরা এখানে আবার রিটার্ন করেছি। তো এই ম্যাডাম আমার সাথেই আছেন। তো আমার এই ম্যাডামের সঙ্গে আরো ভালো লাগলো এই কারণে যে ম্যাডামরা ব্লগিং এর সাথে যুক্ত। তো আমার এটা প্রথম থেকে খুব ভালো লাগতো। তো লাইফে ফার্স্ট টাইম এরকম মানুষের সঙ্গে আমার দেখা, যারা এই মানে ব্লগিং বা আদার্স মানে এরকম টাইপের সঙ্গে যুক্ত আছে। তো তো কি বলবো, মানে আমার বলেও শেষ হবে না আর কি, সারাদিন এতটাই আমার মনে আর কি লেগেছে না। আপনাদের একটা কথা জানিয়ে রাখি, আমাদের এই সমগ্র দেউলটি ট্রিপের মানে সারথিও বলতে পারেন এই ড্রাইভার দাদা। তো কলকাতার আশেপাশেও ঘোরায়। আর জেনে নেবো কত কি খরচ আছে। খরচ বলতে ম্যাডামরা খুবই ক্লোজ একজন, মানে আমার ক্লায়েন্ট থেকে ম্যাডামের সঙ্গে আমার আলাপ। তো ম্যাডামরা রিজনেবল আমাকে খুবই মানে ভালো অ্যারাউন্ডিং। ম্যাডাম যে ট্রিপটা হয়েছে ওটা প্রায় 30 ঘন্টার ট্রিপ ছিল, অ্যাপ্রক্স 250 কিলোমিটারের রাস্তা। তো ম্যাডামরা আমাকে 7000 রুপিস পেড করেছেন। তো আমার ওই টাকাটা তো আমাকে খুবই কিন্তু ম্যাডামরা তার থেকে 7000 থেকে বেশি আমাকে মানে বিশ্বাস করেছে, ট্রাস্ট মানে রেসপেক্ট দিয়েছে সব থেকে বড় কথা। এটা একটা এই এখনকার আমাদের কলকাতা শহরের ড্রাইভাররা যেটা একদমই পাচ্ছে না, যে রেসপেক্টের জন্য মানে মানুষ ঘোরাফেরা করছে, কিন্তু এই ম্যাডামদের মানে কোনো কথা হবে না, মানে যতই বলি না কেন ম্যাডাম জন্য কম করে। আর আপনাদের আরো একটা কথা বলে রাখি যে এই স্নেহাশিস দার সাথে আমার ঘুরে এত ভালো লাগলো। আর ওনার কথায় কথায় যে ইয়েস ম্যাম এই কথাটা বলে ভীষণ ভালো লাগে। কারণ আপনাদের পরিচিত যে শুভম, মানে শিল্পী শুভম ব্লগের শুভমও কিন্তু আমাকে বলে ইয়েস মাম্মাম, মানে কোনো প্রশ্ন করলেই এই উত্তরটা দেয়। আমার বেশ ভালো লেগেছে। তাহলে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন যদি এই পুরো ট্রিপ মানে কলকাতার আশেপাশে কোথাও ঘুরতে চান। আমরা যেরকম দেউলটি ঘুরেছি, আপনারাও যদি চান তো এই ড্রাইভার দাদার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। কন্ট্যাক্ট নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর স্ক্রিনেও কিন্তু দেওয়া থাকবে, যদি পারেন সংগ্রহ করে নেবেন। অবশ্যই আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনারা প্লিজ ম্যাডামের মানে চ্যানেলটাকে ফলো করুন। এরা অনেক জায়গায় অনেক রকমের ট্যুর করান, অনেক মানে চিপেস্ট, মানে যেটা আপনারা অনেক কম পয়সায় ঘুরে আসতে পারবেন, সেটাই ম্যাডামরা একমাত্র মানে আমি দেখলাম। ম্যাডামদের অনেক খোঁজ চ্যানেল, অনেক রকম কিছু মানে সোর্স আছে। তো আপনারা কাইন্ডলি একটু ম্যাডামকে লাইক করবেন এন্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। ঘুরতে যদি যেতে চান তাহলে বেস্ট সারথি হবে এই ড্রাইভার দাদা। সো দ্যাটস ইট ফর টুডে গাইজ। হোপফুলি সব কিছুই আপনারা পেয়ে গেছেন, ড্রাইভারের নাম্বার, সব কিছু, ঘোরার লোকেশন উইথ টোটো নাম্বার অ্যান্ড প্রাইসিং, এভরিথিং ওয়াজ দেয়ার ইন আওয়ার ভিডিও। সো যদি ভিডিওটা ভালো লাগে, ডু লাইক আওয়ার ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ফর মোর রিলেটেড কন্টেন্টস। টাটা।